গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দিঘির জলে কাঠ ছায়া গো। আজ এর শেষ পর্ব। আলাউদ্দিন উবু হয়ে বসে চুপচুপ করে চা খাচ্ছেন। তার গায়ে হাত কাটা গেঞ্জি, পরনে লুঙ্গি। লুঙ্গি সামান্য উঁচু হয়ে আছে বলে কাঠে কাঠে পা দেখা যাচ্ছে। তাকে এখন মোটামুটি একজন ভিখারির মতো লাগছে। চোখের চশমাটা শুধু পোশাকের সঙ্গে যাচ্ছে না, চশমার বাঁ দিকের কাঁচটা ভেঙে 3 টুকরা হয়ে ফ্রেমের সঙ্গে ঝুলে রয়েছে। মুহিব বলল, চশমা ভাঙল কিভাবে? আলাউদ্দিন প্রশ্নের জবাব না দিয়ে বললেন, ভালো চা বানিয়েছে। তোর মা যে চা বানায় মুখে দেওয়া যায় না, মনে হয় ঘোড়ার পিসাব। জীবন পার করে দিয়েছে ঘোড়ার পিসাব খেয়ে। মুহিব বলল, জায়গা বিক্রির ব্যবস্থা হয়েছে, হিসাম চাচা কিনবেন। কিনুক, বদের বাচ্চা। হিসাম চাচা বলছিল তোমরা দুজন মিলে একসঙ্গে জমিটা কিনতে চেয়েছিলে। বায়নার টাকার অর্ধেক তুমি দিয়েছিলে, অর্ধেক উনি দিয়েছেন। বদটা কোনো কথা বিশ্বাস করবি না। বায়নার সময় কিছু টাকা ধার করেছিলাম, পরে শোধ দিয়েছি। বাদ দে এইসব কথা। জমি বিক্রির পর তো তোর মা বোন কোথায় যাবে কিছু ভেবেছিস? বাড্ডায় সালাম মামার কাছে পাঠিয়ে দেব। সালাম মামা মাকে পছন্দ করেন, প্রতিদিন শাড়ি পাঠান। বুদ্ধি খারাপ না। সালামটা বেকুব টাইপ, বোনকে রাস্তায় ফেলবে না, কিছুদিন অবশ্যই রাখবে। এর মধ্যে আমি বের হয়ে ব্যবস্থা করে ফেলব। কি ব্যবস্থা করবে? কোচিং সেন্টার দেব, আর কি করব? যে জুতায় সেলাই করে সে সারা জীবন জুতায় সেলাই করে, অন্য কিছু করতে পারে না। মেয়েটাকে 5 লাখ টাকা কবে দিবি, কিছু ঠিক করেছিস? মুহিব বলল, টাকা হাতে পেলেই দিব। 3-4-এর মধ্যে রফা করা যায় কিনা দেখবি। টাকা দেওয়ার সময় চোখের পানি ফেলে রিকোয়েস্ট করবি। পুরো বিষয়টা যেন সাজানো, এটা তুই জানিস না, এরকম ভাব করবি। আচ্ছা। রিমান্ডে পুলিশের মার খেয়ে অনেক কিছু বলেছি, এটা আমি যেমন জানি ওই মেয়েও জানে। কোনো একদিন মেয়েটা স্বীকার করবে। আলাউদ্দিনের চোখ দিয়ে পানি পড়ছে। মুহিব বলল, আরেক কাপ চা খাও। একটা সিগারেট ধরাও। চা দিব বাবা? দে। চশমাটা দাও, কাজ ঠিক করে ফেরত দিয়ে যাব। আলাউদ্দিন কিছু না বলে চশমা খুলে ছেলের হাতে দিলেন। মুহিব বলল, আমার সঙ্গে কিছু টাকা আছে, হিসাম চাচা দিয়েছেন, 50,000। তোমার হাতে কিছু টাকা দিব? টাকার সঙ্গে সামান্য আছে, লাগবে না। হাজত জায়গা খারাপ, টাকা চুরি লেগেই আছে। রাতে ঘুম হয় না? তবে অসুবিধা হয় না, দিনে ঘুমাই। কোনো গান টান এর মধ্যে মাথায় এসেছে? একটা নোট খাতা আর কলম কিনে দিই, মাথায় কিছু এলে লিখে ফেলবে। অনেকদিন গান লেখো না। আলাউদ্দিন হেসে ফেললেন। মুহিব বলল, বাবা আমি উঠি, তোমার আর কিছু বলার থাকলে বলো। আলাউদ্দিন বললেন, একটা কথা বলার আছে। সারা জীবন তোকে গাধা বলেছি, অর্ধ মানব বলেছি। হাজতে এসে বুঝতে পেরেছি আমার জীবনের সবচেয়ে বড় পুণ্য তোর মতো গাধা মানবের জন্ম দেওয়া। আলাউদ্দিন আবার কাঁদতে শুরু করলেন। মুহিব বলল, বাবা চায়ে চুমুক দাও। আলাউদ্দিন কাঁদতে কাঁদতেই চায়ে চুমুক দিয়ে বিষম খেলেন। মুহিব বাবার পিঠে হাত রাখল। আলাউদ্দিন নিজেকে সামনে নিয়ে বললেন, ছোট্ট ভুল কথা বললাম। হাজতে ঢুকে বুঝেছি এটা ঠিক না। তুই যে রাতে কোলে করে তোর মাকে ঘরে নিয়ে গেলি, সেদিনই বুঝেছি। মুহিব উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, বুঝলে বুঝেছ। বাবা আমি এখন যাচ্ছি। বাসায় যাবি? কিছু কাজ আছে, কাজ ছেড়ে বাসায় যাব। তোর বড় 2 বোন রেশমা, শিউলি, এরা কোনো খোঁজখবর করেছে? রেশমা আপু কুরিয়ারে একটা চিঠি পাঠিয়েছে। সঙ্গে আছে? আছে, তোমার না পড়াই ভালো। আলাউদ্দিন বিরক্ত গলায় বললেন, সিচুয়েশন বুঝতে হলে ভালো মন্দ সব কিছু জানা দরকার। এক চক্ষু হরিণের মতো হলে চলবে না। শুধু ভালো দেখব, মন্দ দেখব না। মুহিব চিঠি রেখে চলে গেল। চিঠি মুহিবকে লেখা, প্রিয় খোকন। মুহিবকে রেশমা খোকন ডাকে। কুত্তা বাপের কারণে আজ আমি অকুল পাথারে। দিন রাত তো দুলাভাইয়ের কথা শুনতে হচ্ছে। সেদিন গায়ে পর্যন্ত হাত তুলেছে, আগে সাহস ছিল না।
লোক জানাজানির আগে তুই কুত্তা বাপটার গলা টিপে মেরে ফেলতে পারলি না? আলাউদ্দিন দীর্ঘ চিঠি দুবার পড়ে বললেন, ভেরি স্যাড, 10টা বানান ভুল। আজ সকাল থেকেই নীলা ছাদে। আহসান ট্রাক ভর্তি গাছপালা নিয়ে এসেছে। ছাদে বাগান হবে। একজন মালি এসেছে, রাজমিস্ত্রি এসেছে। সিঙ্গাপুর থেকে কিছু মূর্তিও আনা হয়েছে, পরীর মূর্তি। মূর্তিগুলো গাছপালার ফাঁকে ফাঁকে বসানো হবে। আহসান বলল, নীলা, তুমি তোমার ঘরে থাকো, আমি ছাদটা গোছাই, তারপর ছাদে এসে দেখে চমকে যাবে। নীলা বলল, আমিও আপনার সঙ্গে গোছাবো। সব রেডি হয়ে গেলে মুহিবকে আসতে বলবো, সে চমকাবে। আহসান বলল, সব নদী যেমন সাগরে পড়ে, তোমার সব কথাবার্তা মুহিবে শেষ হয়। নীলা বলল, আমি নিজে চমকাতে পছন্দ করি না, তবে মুহিবকে চমকাতে পছন্দ করি। মুহিবের বাবা যে ধর্ষণ মামলা জেলে আছেন, এই খবর জানো? আপনাকে কে বলেছে? মুহিব? হ্যাঁ, মুহিবের ওই গুণটি দেখলাম, তার মধ্যে লুকোছাপা নেই, সত্যি কথা বলে। নীলা বলল, বুধবারে সে সত্যি বলে না, বুধবার হচ্ছে তার মিথ্যা দিবস, ওই দিন সে মিথ্যা বলবে। তোমার কাছেও? হ্যাঁ, আমার কাছেও। এই কারণ কি জানো? জানি না, জানতে চাইও নি। আহসান বলল, আমার ধারণা আমি কারণটা জানি। নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যুবকদের নিজেকে বিশেষভাবে প্রকাশ করা তেমন সুবিধা নেই। সে ব্র্যান্ডের শার্ট কিনতে পারবে না, নতুন মডেলের গাড়ি কিনতে পারবে না, ইচ্ছা করলেই বান্ধবীকে নিয়ে দামি কোনো রেস্টুরেন্টে খেতে যেতে পারবে না। তাকে খুঁজে বের করতে হয় তার আয়ত্তে আছে এমন কিছু, যেমন মিথ্যা দিবস, কথা বন্ধ দিবস, এইসব। আমার ধারণা যদি সত্যি হয় তাহলে একদিন শুনবে সে শনি বা রবিবারকে ডিক্লেয়ার করেছে কথা না বলা দিবস। সেদিন সে তোমার সঙ্গে কথা করতে আসবে, কিন্তু কথা বলবে না। তুমি প্রশ্ন করলে লিখে উত্তর দিবে। লীলা বলল, আপনার অবজারভেশন সত্যিও হতে পারে। আহসান বলল, তোমার মিথ্যা দিবস বান্ধব কিন্তু শূন্য ভাষার ম্যাজিকটা অতি দ্রুত শিখেছে এবং ভালো শিখেছে। আমি নিজেই অবাক হয়েছি। সে যে কাজই করে খুব মন দিয়ে করে, একটা পর্যায় পর্যন্ত করে, তারপর থেমে যায়, পরিস্থিতি তাকে থামিয়ে দেয়। আহসান বলল, আমাকে একটা কথা বলো তো, মুহিবের বিষয়ে তোমার পরিকল্পনা কি? তাকে বিয়ে করবে, না সেই হবে তোমার দুই ময়ূর মিত্রা এবং চিত্রার মতো পোষা বন্ধু? বাদরটার কথা বললাম না। বাদরের কথা বললে তুমি আহত হবে, এই সম্ভাবনা আছে। লীলা বলল, মনে করুন আপনি আহসান না, আপনি লীলা। আপনি হলে কি করতেন? আপনার অনেস্ট মতামত কি? আহসান বলল, তোমার মেন্টাল মেকআপের কাছাকাছি যাওয়া আমার পক্ষে সম্ভব না। মেয়েদের মেন্টাল মেকআপের কমপ্লেক্সিটি আমার জানাও নেই, কাজেই মতামত দিতে পারছি না। শুধু একটা জিনিস বলতে পারছি, মুহিবের প্রতি তোমার প্রেম নেই। প্রেম নেই? না। তুমি তার কর্মকাণ্ড দেখে খুশি হও, আবার তোমার পোষা জীবজন্তুর কর্মকাণ্ড দেখেও খুশি হও। তাকে তুমি আশেপাশে অবশ্যই রাখতে চাও, তার শূন্য ভাষা দেখে মজা পাবার জন্য, বা অন্যান্য কাজকর্মে মজা পাবার জন্য। এর বেশি কিছু না। সত্যি যদি তার প্রেমে পড়তে, তাহলে তার এত বড় দুঃসময় তুমি তার পাশে থাকতে। তুমি কিন্তু পাশে নেই। লীলা বলল, তার পাশে থাকা মানে তাকে লজ্জা দেওয়া। এই লজ্জাটা তাকে দিতে চাচ্ছি না। আহসান বলল, শুধু লজ্জা দেওয়া না, লজ্জা পাওয়াও। তুমি লজ্জাটাও পেতে চাচ্ছ না। আচ্ছা লীলা, তুমি কখনো তার বাসায় গিয়েছ? তার মা, বোন, এদের সঙ্গে তোমার দেখা হয়েছে? না। কোনো মেয়ে যদি সত্যি সত্যি কোনো ছেলের প্রেমে পড়ে, সে তখন এই ছেলের আশেপাশে সব কিছুর প্রেমে পড়ে। লীলা তাকিয়ে আছে। সে এইভাবে কখনো চিন্তা করেনি। আহসান বলল, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি সামান্য মন খারাপ করেছো। দাঁড়াও, মন ভালো করে দিই। মুহিব ছেলেটা কিন্তু তোমাকে অসম্ভব ভালোবাসে। আমি কাল রাতে বিষয়টা টের পেয়েছি। কিভাবে টের পেয়েছেন? শূন্য ভাষা ম্যাজিক শিখে আমার ঘর থেকে সে যখন বের হলো, আমি তার পেছনে একজন লোক লাগিয়ে দিলাম। তার দায়িত্ব হচ্ছে মুহিবকে ফলো করা। এটা কেন করলেন? তোমার প্রতি দায়িত্ববোধ থেকে করলাম।
তুমি মুহিবের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশছ। মুহিব ছেলেটা কেমন জানা দরকার। মুহিব কী করলো জানো? কী করলো? অনেক কিছুই করলো। হাঁটাহাঁটি, চায়ের দোকানে চা খাওয়া। একটা পর্যায়ে সে এসে তোমাদের বাসার সামনে দাঁড়ালো। তখন রাত 12:10। তোমার ঘরে বাতি জ্বলছিল। সে তাকিয়েছিল বাতির দিকে। যখন বাতি নিভল, সে চলে গেল। প্রায় 2 ঘন্টা ছিল। লীলা বলল, যে স্পাই লাগিয়েছিলেন সে এত ডিটেল মনে রেখেছে। স্পাইটা আমি নিজে। একটা কালো চাদর গায়ে জড়িয়ে বের হয়েছিলাম। মুহিব লক্ষ্য করেনি। তার অবশ্য চারদিক লক্ষ্য করার মতো মানসিক অবস্থাও ছিল না। খেতে আসো, আমার খিদে লেগেছে। আজ সকাল সকাল খেয়ে নেব। আহসান বলল, তুমি বলা শুরু করেছ? হ্যাঁ। সর্বনাশ, সামনের মাসে 15 দিনের জন্য জাপান যাবার কথা। ফিরে এলে আবার আপনি? জাপান যেও না। আমাকে যেতেই হবে, উপায় নেই। একটা কাজ অবশ্য করা যায়, তোমাকে সঙ্গে নিয়ে যাওয়া যায়। যাবে? লীলা চুপ করে আছে। পরিমূর্তি ছাদে বসানো হয়েছে, তার দৃষ্টি সেদিকে। কি সুন্দর দেখাচ্ছে মূর্তিটা, এত জীবন্ত। আহসান বলল, আজ আমার জন্মদিন। লীলা, শুভ জন্মদিন বলবে না? শুভ জন্মদিন। থ্যাংক ইউ। আমি ঠিক করে রেখেছিলাম ছাদটা পুরোপুরি গোছানো হলে তোমাকে ছাদে এনে আমার জন্মদিনের কথা তোমাকে বলবো। সরি, আগেভাগে বলে ফেলেছি। চলো খেতে যাই। আহসান বলল, খাওয়ার পর ভ্রমণে বের হলে কেমন হয়? দুজনে কিছুক্ষণ হাঁটলাম। একসময় ধাক্কা দিয়ে তোমাকে বড় কোনো নর্দমায় ফেলে দিলাম, তারপর টেনে তুললাম। তখন আর আমি পিছিয়ে থাকবো না, মুহিবের কাছাকাছি চলে আসব। লীলা হাসল। মুহিব বলল, তোমার মেয়েটা আজ কী রেঁধেছে? জানি না, অনেক আইটেম নিশ্চয়ই করেছে। সে অল্প আইটেম রাখতে পারে না। তুমি কি জানো আসমা কুয়েতের ওই শিখের কাছে ফিরে যাচ্ছে? তাই নাকি? হ্যাঁ, কুয়েতের বদশেখটা আসমার সঙ্গে যোগাযোগ করেছে। সে জানিয়েছে আসমার কথা তার খুব মনে পড়ে, প্রায় তাকে স্বপ্নে দেখে। আসমা এতেই খুশি। সে এখন ফিরে যাবার জন্য তৈরি। মেয়েরা কত অল্পতে খুশি হয় দেখেছো? ক্রিমিনাল লয়ার হামিদুজ্জামানের চেম্বারে মুহিব বসে আছে। তার কাছে আসার কোনো ইচ্ছা মুহিবের ছিল না। নীলি ম্যাডাম তাকে পাঠিয়েছেন। যদি কেউ কিছু করতে পারে, হামিদুজ্জামানই পারবে। হামিদুজ্জামানকে 50,000 টাকা আপাতত দেওয়া হয়েছে। হামিদুজ্জামান বললেন, উকিল আর ডাক্তার এদের কাছে কিছু গোপন করবে না। গোপন করলে নিজেদেরই সমস্যা। বলো দেখি, তোমার কাছে এখন ক্যাশ টাকা কত আছে? মুহিব বলল, 5 লাখের সামান্য বেশি। উত্তরখানে জমি বিক্রি করেছি, টাকা দিয়ে মামলা মিটমাট করবো এই জন্যে। মেয়ের বাবা আশরাফ সাহেব 5 লাখ টাকার বিনিময়ে মামলা তুলে নেবেন বলেছেন। হামিদুজ্জামান বললেন, মুখে মামলা তুলে নিলাম বললে তো হবে না। মেয়েকে এবং মেয়ের বাবাকে কোর্টে এসে বলতে হবে মামলা মিথ্যা। তারপর তারা ফেঁসে যাবে। মিথ্যা মামলা করার জন্য জেলে ঢুকতে হবে। বুঝেছ ঘটনা? বুঝার চেষ্টা করছি। জমি কার কাছে বিক্রি করেছ? হিসাব চাচার কাছে। উনি বাবার বিজনেস পার্টনার। বাবার বিজনেস নিয়ে নেওয়ার জন্য মামলা উনি করিয়েছেন। সালমা মেয়েটা তার ভাগ্নি, দূর সম্পর্কে ভাগ্নি। জমির দখল ছেড়ে দিয়েছ? জি না, আমার মা এবং অশ্রু এখনো উত্তরখানে বাড়িতে আছেন। হিসাম চাচা 7 দিন সময় নিয়েছেন। আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। দখল ছাড়বা না? কোনোভাবেই না। আমরা উল্টা মামলা করব। জোর জবরদস্তি করে জমির দলিল করে নিয়েছে। বাঘ তখন ধান খাবে। দবিরকে পাঠাবো। দবির এক ফাঁকে হিসাম আর মেয়ের বাপ এই দুটাকে ডলা দিয়ে আসবে। দবির কে? আছে একজন, তার সঙ্গে তোমার পরিচয় না হয় ভালো। আমি ক্রিমিনাল লয়ার। কিছু ক্রিমিনাল আমার পোষা থাকবে না। এখন আমাদের একটা কাজ করতে হবে। জমির বায়না যে তারিখে হয়েছে তার আগের কোনো তারিখে থানায় জিডি এন্ট্রির ব্যবস্থা নিতে হবে। সেখানে থাকবে হিসাম তোমাকে ভয় ভীতি দেখাচ্ছে। মুহিব বলল, ব্যাকডেটে জিডি এন্ট্রি কিভাবে হবে? হামিদুজ্জামান বিরক্ত মুখে বললেন, সেটা তো তোমার দেখার বিষয় না, আমার দেখার বিষয়। বুঝেছ কিছু? বুঝার চেষ্টা করছি। পত্রিকায় আমার পোষা লোক আছে।
সে তোমার বাবাকে নিয়ে একটা ফিচার লিখবে। কি ফিচার লিখবে? লিখবে একজন সম্মানিত শিক্ষক এবং এই দেশের প্রথম সারির গীতিকার ষড়যন্ত্রের শিকার। মিথ্যা অপবাদে তাকে জেলে পাঠানো হয়েছে এবং তার বিষয় সম্পত্তি ইতিমধ্যেই দলিল রেজিস্ট্রি করে নিয়ে নেওয়া হয়েছে। দলিলের কপি ছেপে দেওয়া হবে। এইখানে শেষ না, আরও বাকি আছে। আর কি বাকি? মেয়েটার নাম কি? সালমানা? জি। আমরা প্রমাণ করব সালমা অতি দুষ্ট উচ্ছৃঙ্খল ড্রাগ অ্যাডিক্ট এক তরুণী, অসামাজিক কার্যক্রমে লিপ্ত। তার কিছু ছবি আমরা জোগাড় করব, নাইট এবং ডা ছবি। প্রয়োজনে সস্তা কিছু ম্যাগাজিনে ছেপে দেব। ছবি কোথায় পাবেন? ছবি ম্যানুফ্যাকচার করা হবে। পুরনো আমল তো নাই যে গান হবে তুমি কি কেবলই ছবি শুধু পটে আঁকা। এই সময় গান হচ্ছে তুমি কি নগ্ন ছবি কম্পিউটারে আঁকা। হা হা হা। মুহিব বলল, চাচা, আমি এর মধ্য দিয়ে যাব না। তোমার বাবার 7 বছর জেল হয়ে যাবে, তারপরেও যাবে না? না। হামিদুজ্জামান টেবিলের উপর খানিকটা ঝুঁকে এসে বললেন, তুমি বরং এক কাজ করো, আমার সঙ্গে কন্ট্রাক্টে আসো। কি কন্ট্রাক্ট? তোমার কাছে 5 লাখ টাকা আছে, সেখান থেকে 4 লাখ আমাকে দাও। তোমাকে কিছুই করতে হবে না, নাকে সরিষার তেল কিংবা অলিভ অয়েল যে কোনো একটা দিয়ে ঘুমাবে। আমার দায়িত্ব তোমার বাবাকে ছাড়িয়ে নিয়ে আসা। আরও সহজ করে দিই, টাকা এখন দিতে হবে না, তোমার বাবা ছাড়া পেয়ে আসুক, তারপর দিবে। চাচা, আপনাকে কিছুই করতে হবে না। আমাকে যে 50,000 দিয়েছ সেটা কিন্তু গেল। গেলে গেল। তোমাকে একটা কথা জিজ্ঞেস করা হয় নাই, তুমি করো কি? আমি তেমন কিছু করি না, চাকরি খুঁজি। পড়াশোনা কত দূর? বিএ পাশ করেছি। রেজাল্ট কি? 3rd ক্লাস। বিবাহ করেছ? না। চা খাবে? জি না। আরে বাবা, 1 কাপ চা খাও, এত রাগ কেন? তোমার কাছে আমার আরেকটা প্রপোজাল আছে। আমি সরাসরি কথা বলতে পছন্দ করি, এখনো সরাসরি যা বলার বলবো। ধানাই পানাই করে নষ্ট করার সময় আমার নাই। মুহিব বলল, বলুন, কি বলবেন? আমার বিষয় সম্পত্তি অনেক। ঢাকা শহরে বাড়ি আছে 3টা, চালু দোকান আছে 2টা, দুটাই বসুন্ধরা কমপ্লেক্সে। আমার একটাই মেয়ে, সে বেহেস্তের হুর না, আবার খারাপও না। ফিজিক্সের মতো কঠিন বিষয়ে এমএসসি পড়েছে, অনার্সে 1st ক্লাস পেয়েছে। আমার মানিব্যাগে তার ছবি আছে, যদি চাও দেখাতে পারি। আমি নিজে অসৎ বলেই একজন অতি সৎ ছেলের সন্ধানে আছি, পাই না। বাংলাদেশের সব ধরনের পাত্র আছে, সৎ পাত্র নাই। তুমি রাজি থাকলে আমি তোমার এবং তোমার পরবর্তী জেনারেশনের সব সমস্যার সমাধান করে দেব। মুহিব বলল, চাচা, আমি উঠলাম, যা করা নিজেই করব। হামিদুজ্জামান থুতু দানে থুতু ফেলতে ফেলতে বললেন, তুমি যা করবে তা হলো বুড়া বাপকে 7 বছর জেল খাটাবে। মুহিব রাস্তায় কিছুক্ষণ এলোমেলো হাঁটল। বাবার সঙ্গে দেখা করার কথা আছে, এখনো সময় হয়নি। আগে থেকে জেলখানা গেটে বসে থাকার মানে হয় না। সে 2টা বেদানা কিনল। আলাদিন স্বপ্নে দেখেছেন বেদানা খাচ্ছেন। আজকাল প্রায় তিনি স্বপ্নে নানান খাদ্যদ্রব্য দেখিতে দেখেন। মুহিবকে সেই সব কিনে নিয়ে যেতে হয়। হাঁটতে হাঁটতে মুহিব আজ দিনের কাজগুলি গুছিয়ে নিতে চেষ্টা করল। ডিরেক্টর সাহেবের সঙ্গে দেখা করতে হবে, নতুন একটা নাটক নিয়ে তিনি কথা বলবেন। লীলার সঙ্গে অনেকদিন দেখা হয় না, একবার লীলাকে দেখে আসা দরকার। আজ শেষ রাতে সে স্বপ্নে দেখেছে লীলা তার সঙ্গে ঝগড়া করছে। শাড়ির আঁচল পেঁচিয়ে কঠিন ঝগড়া। মুহিব ঝগড়ার বিষয়টা মনে করার চেষ্টা করল, কিছুতেই মনে পড়ছে না। হঠাৎ কোনো একদিন মনে পড়বে। লীলাকে একটা টেলিফোন কি করবে? তার মোবাইলে ক্রেডিট নেই বললেই হয়। মুহিব মনে মনে বলল, লীলা, আমাকে একটা টেলিফোন করো প্লিজ। লীলা, করো। টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগের চেষ্টা। হিমুর একটা বইয়ে এরকম আছে। হিমু এই ভঙ্গিতে যোগাযোগ করতে পারত। বাদলের সঙ্গে তার কথা বলা দরকার। সে চোখ বন্ধ করে বলতে পারত, বাদল, বাদল। সঙ্গে সঙ্গে বাদলের টেলিফোন। মুহিবের টেলিফোন বাজছে। আশ্চর্য, লীলার টেলিফোন। লীলা বলল, আজ সন্ধ্যায় তুমি কি করছো? মুহিব বলল, কেন বলো তো? আজ রাতে তোমার নাটকটা দেখাবে, তোমাকে নিয়ে একসঙ্গে দেখতাম।
তিনজন মিলে দেখব, আমি, তুমি আর আহসান সাহেব। মুহিব বলল, না। না কেন? তোমাকে সঙ্গে নিয়ে নাটক দেখতে লজ্জা লাগবে। নিজের নাটক নিজে দেখবে না? নীলি ম্যাডাম দাওয়াত দিয়েছেন, আজ রাতে তার বাসায় নাটকটা দেখব। নাটকের শেষে আমার কী সব ভুল হয়েছে তিনি ধরিয়ে দেবেন। লীলা হাসছে। মুহিব বলল, হাসছো কেন? আমার ক্ষীণ সন্দেহ নীলি ম্যাডাম তোমার প্রেমে পড়েছেন। ছোট্ট উপদেশ দেই, ওনার আকর্ষণীয় ক্ষমতা প্রচণ্ড। তুমি আবার বিপদে পড়ে যেও না। বিপদে পড়ব না, কারণ নীলি ম্যাডাম কাউকে বিপদে ফেলার মানুষ না। বাসায় চলে এসো। আহসান সাহেব ছাদে একটা বাগান তৈরি করে দিয়েছেন, এত সুন্দর হয়েছে। এখন আসতে পারবো না, বাবার কাছে যেতে হবে, তাকে বেদানা খাওয়াতে হবে। তিনি বেদানা খেতে চাচ্ছেন। নীলা, রাখি। আলাউদ্দিন বেদানার দানা ভেঙে ভেঙে মুখে দিচ্ছেন, আগ্রহ নিয়ে চাবাচ্ছেন। তাকে কেন জানি খুব অসহায় লাগছে। মুখের চামড়া ঝুলে পড়েছে, চোখের দৃষ্টি ছানি পড়ার মতো। আলাউদ্দিন বললেন, তোর পিতা কি বাংলার লাট? এক কথায় 50,000 টাকা হামদুজ্জামানকে দিয়ে চলে এসেছিস। আশেপাশের লোকজন না থাকলে এখনই থাপড়া তোর চাপার দাঁত ফেলে দিতাম। এখন তার কাছে যাবি, পা ধরে পড়ে থাকবি, বলবি, চাচা, মাথা গরম ছিল, ভুল করেছি, আপনি ছাড়া গতি নেই। মুহিব বলল, উনি তখন নতুন শর্ত দিবেন, বলবেন আমার মাকে বিয়ে করো। বিয়ে করবি? বিয়ে তো করতেই হবে। তুই তার সঙ্গে কন্ট্রাক্টে চলে যা। তুই বল, আপনি বাবাকে রিলিজ করে নিয়ে আসুন, বিনিময়ে আপনার মেয়েকে আমি বিয়ে করব। বাপের জন্য এই সামান্য কাজটা করতে পারবি না? কথা বলছিস না কেন? পারবি না? নাকি কারোর সাথে এর মধ্যে লটকালটকি প্রেম হয়ে গেছে? বেকার ছেলে আর কিছু পারুক আর না পারুক, প্রেমটা পারে। তারা জন্মই নেয় রোমিও জুলিয়েটের রোমিও হিসাবে। তোর চেহারা দেখে বুঝেছি জটিল প্রেম। নাটকের মেয়ে? তুই তো আবার শুনেছি নাটকে নেমেছিস। নাটকের মেয়েগুলি তো প্রেমের জন্য জিব্বা লম্বা করেই রাখে। মেয়েটার নাম কি? নাম বল। মুহিব বলল, নাম জেনে কি করবে? আলাউদ্দিন হতাশ গলায় বললেন, তাও তো কথা, আমি নাম জেনে কি করব? নাম দিয়ে তুই তসবির মতো জব করবি, আমার কি? নাম ফুলকুমারী হলে যা, গাধা কুমারী হলেও তা। সেন্ট্রি ঘরে ঢুকে বলল, আপনাদের সময় শেষ, এখন যান। আলাউদ্দিন বললেন, বাবারে, আসল কথাই তো বলা হয় নাই। সেন্ট্রি বলল, নকল কথা যা বলেছেন তাতেই হবে। লীলা টিভির সামনে বসে আছে, লীলার পাশে আহসান। কিছুক্ষণ আগে নাটক শেষ হয়েছে। লীলা চোখের রুমাল চেপে বসে আছে। তার কান্না শেষ হয়নি, এখনো তার শরীর ফুলে ফুলে উঠছে। আহসান বলল, আমি নাটক সিনেমা বুঝি না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি মুহিবের অভিনয় অসাধারণ। সে তার ব্যক্তিগত হতাশা ছড়িয়ে দিতে পেরেছে। যখন সে হাসতে হাসতে বলল, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি চাই তোমার সুন্দর সংসার হোক, তোমার উঠানে তোমার ছেলেমেয়েরা খেলা করুক, তখন তার হাসিতে কান্না ঝরে পড়ছিল। যদিও ডায়ালগ সস্তা ধরনের হয়েছে, তারপরেও। নীলা বলল, রবীন্দ্রনাথের কবিতার দুটো লাইন বললে অনেক সুন্দর হতো। আমি বর দিনু দেবী, তুমি সখী হবে, ভুলে যাবে সর্বগ্লানি বিপুল গৌরবে। আহসান বলল, রবীন্দ্রনাথ ছাড়াই কিন্তু ইমোশন তৈরি হয়েছে, এ তো কম কথা না। মুহিবকে টেলিফোন করো। না। না কেন? মুহিব এখন আছে তার অতি পছন্দের একজন মানুষের সঙ্গে, তার নাম নীলি। এর মধ্যে আমি উপস্থিত হব না। নীলি বলল, আমি একটি ভুল করেছি। এত সুন্দর নাটক হয়েছে, আপনার উচিত ছিল লীলাকে পাশে নিয়ে দেখা। আমি একটা তুচ্ছ অজুহাতে আপনাকে না আটকে রেখেছি। সরি। আমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলছি। আপনি লীলার কাছে যান, বিশাল একটা ফুলের তোড়া কিনবেন, চকলেট কিনবেন, এবং তাকে একটা বিশেষ কথা খুব গুছিয়ে বলবেন। কি কথা বলবো? আমি বলে দিচ্ছি কি বলবেন। আজ যতটা সুন্দর করেছেন, লীলার সঙ্গে অভিনয় যেন তার চেয়েও সুন্দর হয়। কথাগুলো যেন হৃদয় গভীর থেকে বের হয়ে আসে। পারবেন না? পারবো। আপনি বলবেন, লীলা, আমি নিতান্তই দরিদ্র একজন ছেলে, চোখের আশা
এবং স্বপ্ন ছাড়া আমার আর কিছুই নেই। আমার চারিদিক অন্ধকার। তবে আমার বিশ্বাস, তুমি যদি একটা মশাল হাতে আমার পাশে এসে দাঁড়াও, আমি অনেক দূর যাব। বলতে পারবেন? জি ম্যাডাম, পারবো। অভিনয় করে দেখান। মনে করুন এটা চকলেটের বাক্স, আর এই হচ্ছে ফুল। মনে করুন আমি লীলা। কলিং বেল বেজেছে, আমি দরজা খুললাম। ক্যামেরা রোল করছে, অ্যাকশন। মুহিব কথাগুলো বলল। তার চোখ পানিতে ভর্তি হয়ে গেল। সে একবার চোখও মুছল। নীলি বলল, খুব সুন্দর হয়েছে। ছোট্ট একটা ভুল হয়েছে। একটা পর্যায়ে লীলার হাত ধরা প্রয়োজন ছিল। মূল জায়গায় ভুলটা করবেন না। ভুল করব না। একটি মেয়ের ভালোবাসাকে আমি যুদ্ধের ট্যাঙ্কের মতো মনে করি। সত্যিকার প্রেমিক প্রেমিকা ট্যাঙ্কের কঠিন বর্মের ভেতরে থাকে। কোনো চড়াই উতরাই ট্যাঙ্কে আটকাতে পারে না। আমার কথা না। আমি এত গুছিয়ে কথা বলতে পারি না। মনে হয় আর্নেস্ট হেমিংওয়ের কথা। উপন্যাসের নাম ফেয়ারওয়েল টু দ্য আর্মস কিংবা ফর হোম দ্য বেল টেলস। মুহিব লীলাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তার হাতে ফুল নেই, চকলেটের বাক্সও নেই। দোকান বন্ধ হয়ে গেছে বলে কিনতে পারেনি। মুহিব লীলাদের বাড়িতে ঢুকছে না, কারণ গাড়ি বারান্দায় আহসান সাহেবের প্রকাণ্ড গাড়িটা দেখা যাচ্ছে। আজ সারাদিন বৃষ্টির ছিটে ফোটা ছিল না, এখন টিপ টিপ করে পড়তে শুরু করেছে। আহসানের গাড়ি গেট দিয়ে বের হচ্ছে। মুহিব উল্টো দিকে তাকালো, যেন তাকে দেখা না যায়। গাড়ি মুহিবের সামনে এসে থামল। গাড়ির কাছ নামিয়ে আহসান মুখ বের করল। মুহিব সাহেব, লীলার কাছে যাবেন তো? চলে যান। এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনার নাটক দেখে লীলা খুব কেঁদেছে। আমার চোখের পানিও ফেলার ইচ্ছা ছিল, পুরুষ মানুষ বলে ফেলতে পারিনি। পুরুষদের ইমোশন দেখানোর অনেক লিমিটেশন। গাড়িতে উঠুন, আপনাকে নিয়ে একটা লং ড্রাইভ দেব, তারপর নামিয়ে দেবো লীলাদের বাড়ির সামনে। মুহিম গাড়িতে উঠল। গাড়ি ঝড়ের গতিতে ছুটছে। আহসান নিচু গলায় গল্প করছে। আহসান বলল, লীলার সঙ্গে আমার পরিচয়ের শুরুটা কি জানেন? আপনাদের পরিচয়ের শুরুটা জানি, নর্দমায় পরিচয়। আমাদের সেরকম না, তবে সেই পরিচয়ও ইন্টারেস্টিং। বলবো? বলুন। আমি তো ক্লাস 9-এ পড়ি। হেঁটে হেঁটে যাচ্ছি। হঠাৎ রাস্তার একটা নেড়ি কুকুর আমাকে তাড়া করলো। ভয়ে এবং আতঙ্কে অস্থির হয়ে একটা খোলা গেট দিকে ঢুকে পড়লাম। ততক্ষণে কুকুরটা আমাকে কামড়ে ধরেছে। সেই বিশাল বাড়ির বারান্দায় অতি রূপবতী এক বালিকা কি যেন করছিল। আমি আশ্রয়ের জন্যই বোধহয় মেয়েটাকে জড়িয়ে ধরে অজ্ঞান হয়ে পড়লাম। কুকুরটা আমাকে কামড়ালো, মেয়েটাকে কামড়ালো। মেয়ের মা আমাদের উদ্ধার করতে এলেন, তাকেও কামড়ালো। ওই মেয়ে লীলা। লীলার মা আপনাকে খুব পছন্দ করতেন? হ্যাঁ, উনি বলতেন, পাগলা কুকুর তাড়া করে আমার মেয়ের জামাইকে আমার ঘরে ঢুকিয়েছে। লীলার সঙ্গে আপনার পরিচয়ের গল্পটা খুব সুন্দর। গল্পটা চমৎকার, কারণ গল্পটা মিথ্যা। লীলার সঙ্গে প্রথম দেখার অনেক অদ্ভুত অদ্ভুত সিনারিও আমি কল্পনা করি। তারই একটা আপনাকে বললাম। আবার যেদিন দেখা হবে সেদিন আরেকটা বলবো। আপনার সঙ্গে আমার কিছু মিলও আছে। আপনি যেমন গভীর রাতে লীলাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকেন, আমিও থাকি। তফাৎ একটাই, আপনি থাকেন রাস্তায় দাঁড়িয়ে, আমি থাকি দামি গাড়ির ভেতর। চলুন আপনাকে নীলার কাছে দিয়ে আসি। ব্রাউন পেপারে মোড়া একটা টেবিলের উপর রাখা। মুহিব সালমার বাবা আশরাফ সাহেবকে বলল, টাকাটা নিয়ে এসেছি। আপনি 5 লাখ চেয়েছেন, এখানে 4,50,000 টাকা আছে। বাকিটা আমি 1 মাসের মধ্যে দেব। আশরাফ কিছুক্ষণ ব্রাউন পেপারের দিকে তাকিয়ে বিড়বিড় করে নিজের মনে কি যেন বললেন। ভদ্রলোকের ভাবভঙ্গি, চোখের দৃষ্টি সবই প্রতিবন্ধীদের মতো। তিনি এখন তাকিয়ে আছেন তার সামনে রাখা গ্লাস ভর্তি সবুজাভ পানির দিকে। গ্লাসের পাশে পিরিছে এক টুকরা লেবু কাটা। তিনি বললেন, গ্লাসে আছে চিরতার পানি। ভোরবেলা খালি পেটে 1 গ্লাস চিরতার পানি খেয়ে লেবু দিয়ে মুখ শুদ্ধি যে করে, তার রোগবালাই হয় না। মুহিব বলল, ও। আশরাফ বললেন, আরেকটা মহৌষধ হলো কালিজিরা। হাদিসে আছে, মৃত্যুরোগ ব্যতীত সর্বরোগের মহৌষধ কালিজিরা। মুহিব বলল, চাচা, টাকাটা রাখুন।
আপনি বলেছিলেন মামলা তুলে নেবেন। আপনাকে আর আপনার মেয়েকে কোর্টে যেতে হবে। আমি ট্যাক্সি ক্যাব নিয়ে এসেছি। আশরাফ মুহিমের দিকে তাকিয়ে বললেন, তুমি কি আমাকে খারাপ ভাবছো? জি না। মুখে না বললেও মনে মনে অবশ্যই ভাবছো। তবে বাবা শোনো, আমি কিছুদিন সৌদিতে ছিলাম। সেখানে দেখেছি টাকার বিনিময়ে অপরাধ ক্ষমা করা হয়। কেউ যদি খুনও করে, রক্ত ঋণ দিলে তারও ক্ষমা হয়। এই কারণে তোমার কাছে টাকা চেয়েছিলাম। আমি অতি দরিদ্র ব্যক্তি, ভিক্ষুকের কাছাকাছি। চাচা, টাকাটা রাখুন। বাবা, টাকাটা আমি রাখতাম, কিন্তু বড় একটা সমস্যা হয়েছে। আমার মেয়ে আমার কাছে স্বীকার করেছে এই জাতীয় কোনো ঘটনা ঘটেনি। হিসাম সাহেবের আদেশে সে কাজটা করেছে। নিজেই দৌড় দিয়ে আলাউদ্দিন সাহেবের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে চিৎকার শুরু করেছে। দরজা ভেঙে তাকে সবাই বের করেছে। সে অজ্ঞান হবার ভান করেছে। বাবা, অত্যন্ত লজ্জার একটা ঘটনা। আমার মেয়েকে আল্লাহ পাক এই কারণে কঠিন শাস্তি দিবেন। নবীজির শেফায়াত সে পাবে এরকম মনে হয় না। মুহিব আগ্রহ নিয়ে বলল, তাহলে তো চাচা ঘটনা অনেক সহজ হয়ে গেল। আপনার মেয়ে কোর্টে গিয়ে আসলে কি ঘটেছে সেটা বলবে, আমার বাবা ছাড়া পাবেন। আশরাফ চুপচুপ করে তার সামনে রাখা চিরতার পানি সবটা খেলেন। মুখে লেবুর টুকরা দিয়ে থেমে থেমে বললেন, এই কাজটা আমার মেয়ে করবে না। মেয়েটা নষ্ট হয়ে গেছে। হিসাম মেয়েটাকে নষ্ট করেছে। হিসাম বিপত্তিক মানুষ। সালমাকে বিয়ে করবে এইরকম লোভ দেখাচ্ছে। সালমা এখন তার সঙ্গেই থাকে। কিয়ামতের আগে আগে এই ধরনের পাপাচার হয়। কিয়ামত নজদিক। মুহিব বলল, ঘটনা কি ঘটেছে আপনি যদি কোর্টে গিয়ে বলেন তাহলেও মনে হয় হবে। আমার পক্ষে কিছু করা সম্ভব না। আমি হিসামে আশ্রয়ে বাস করি। তবে আমি খাস দিলে তোমার পিতার জন্য দোয়া করব। বিচারকে দিলে যেন রহম হয়, তার জন্য রোজা রাখব এবং কোরআন খতম দিব। বাবা, তোমাকে কি এক গ্লাস চিরতার পানি দিতে বলবো? শরীরের জন্য অত্যন্ত উপকারী। সারাদিনে নানা কর্মকাণ্ডে শরীরে যে বিষ উৎপন্ন হয় সব নষ্ট করে দেয়। মুহিব উঠে পড়ল। এর সঙ্গে কথা বলার আর কিছুই নেই। মুহিব গেল হামদুজ্জামানের কাছে। হামদুজ্জামান বললেন, ঘুরে ফিরে সেই আমার কাছেই? জি চাচা। টাকা এনেছো নাকি এমটি হ্যান্ডেড? টাকা এনেছি। এখানে 4.5 লাখ আছে। 4 চেয়েছিলাম, 4.5 এনেছো কেন? মুহিব কিছু বলল না। হামদুজ্জামান মানি ব্যাগ খুঁড়ে তার মেয়ের ছবি বের করলেন। ছবি এগিয়ে দিতে দিতে বললেন, মেয়ে দেখতে কেমন বলো? জি সুন্দর। সুন্দর কিছু দেখলে বলতে হয় মাশাল্লাহ। বলো মাশাল্লাহ। মুহিব বলল, মাশাল্লাহ। মেয়ের ডাকনাম মায়া। তোমার নামের সঙ্গে মিল আছে। তুমি মুহিব, সে মায়া। স্বামী স্ত্রীর নামের মিল থাকলে সংসার সুখের হয়। মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলতে চাও? জি না। সামনাসামনি কথা বলতে চাইলে গাড়ি পাঠিয়ে তাকে জানাই। মুহিব বলল, চাচা, আমি আপনার মেয়েকে বিয়ে করব না। আপনি যা টাকা চেয়েছেন আপনাকে দিলাম। বাবাকে বাঁচান। বিনা অপরাধে ওনার জেল হলে দুঃখে আমার বাবা মারা যাবেন। 18 এপ্রিল, রবিবার। দ্রুত বিচার আইনে আলাউদ্দিনের 7 বছর সশ্রম কারাদণ্ড হয়ে গেল। বিচারক তার রায়ে মানুষ করা কারিগর শিক্ষক সমাজের নৈতিক অধঃপতনের জন্য ক্ষোভ প্রকাশ করলেন। তিনি বললেন, শাস্তি আরও কঠোর করার ইচ্ছা ছিল। আসামির বয়স এবং স্বাস্থ্য বিবেচনা করে লঘুদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার, মুহিবের মিথ্যা দিবস। সে অপেক্ষা করছে জেলখানার গেটে। আজ তার বাবা আলাউদ্দিন মুক্তি পাবেন। তার সাজার মেয়াদ শেষ হয়েছে। মুহিবের পাশে লীলা দাঁড়িয়ে আছে। লীলা বলল, বাবার জন্য একটা ফুলের মালা আনা দরকার ছিল না? মুহিব বলল, বাবা কোনো রাজনৈতিক নেতা না যে ফুলের মালা গলায় দিয়ে তাকে বের করতে হবে। দীর্ঘদিন অন্যায় শাস্তি তিনি ভোগ করেছেন। একটা ফুলের মালা তার অবশ্যই প্রাপ্য। এখন ফুলের মালা আমি পাবো কোথায়? ফুলের মালা আমি নিয়ে এসেছি। গুড। আমি কি তোমার বাবা পছন্দ করবেন? না, উনি কাউকেই পছন্দ করেন না। তবে দীর্ঘদিন জেলে থেকেছেন, তার মানসিকতা বদলাতেও পারে।
আজ যে তোমাকে রাজপুত্রবতে দেখাচ্ছে সেটা কি তুমি জানো? এখন জানলাম। তোমার কেমন আনন্দ হচ্ছে একটু বলবে? বাবা ঘরে ফিরবেন, আগের মতো আমাকে গাধাপুত্র বলে গালি দিবেন, ভাবতেই ভালো লাগছে। লীলা বলল, হোমের ডেফিনেশন কি মনে আছে? তোমাকে শিখিয়েছিলাম। মুহিব বলল, হোম ইজ দ্য প্লেস where if you want to go there, they have to take you in. লোকজন মুহিবকে চিনতে পেরেছে। তাকে ঘিরে ভিড় বাড়ছে। ক্রমাগত মোবাইল ক্লিক ক্লিক করছে, ছবির পর ছবি উঠছে। ভিড় সামলানোর জন্য পুলিশ এসেছে। পুলিশের ওসি ওয়াকি টকিতে আরও কিছু পুলিশ চেয়েছেন। ওসি সাহেব পুলিশকে বললেন, স্যার, আপনি গাড়িতে বসুন, সব কন্ট্রোল করা যাবে না, পাবলিকের বিশ্রী স্বভাব, সেলিব্রিটি দেখলে হুঁশ থাকে না। মুহিবের মা এবং বোন জেল গেটে আসেনি। অশ্রুর বিয়ে হয়েছে, সে স্বামীর সঙ্গে রাজশাহীতে থাকে। তাদের একটা মেয়ে হয়েছে। মেয়ের নাম মুহিব রেখেছে নীলি। এই নাম অশ্রু বা অশ্রুর স্বামী কারোই পছন্দ হয়নি। মুহিব বলেছে, এই নামের মেয়ের হার্ট হয় পৃথিবীর মতো বড়, নামটা রেখে দেখো। অশ্রুর স্বামী এবং মেয়েকে নিয়ে ভোরবেলা টাকা পৌঁছেছে। নীলির সামান্য জ্বর এসেছে বলে তারা আসেনি। অশ্রুর স্বামীর নাম সাজ্জাদ। তার ভুবনে স্ত্রী এবং মেয়ে ছাড়া আর কিছুই নেই। মাঝে মাঝে অশ্রু খুবই বিরক্তি লাগে। সে বলে, আমি খাটের নিচে যে ভূতটা দেখতাম, তুমি তার চেয়ে খারাপ। ভূতটা শুধু রাতে থাকতো, তুমি দিন রাত 24 ঘন্টা থাকো। ভূতটার চেহারার সঙ্গে তোমার মিল আছে। ভূতটার মাথা চুল ছিল না, তোমার মাথায় টাক। ভূতটার মুখ ছিল লম্বা, তোমার মুখও লম্বা। কোনো কথাতেই সাজ্জাদের কিছুই হয় না। সাজ্জাদের ধারণা, অশ্রু যখন বেশি রাগারাগি করে তখন তার চেহারা অনেক সুন্দর হয়ে যায়। তার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। রাজিয়া বেগম জেল গেটে যাননি, কারণ তার অনেক কাজ। মানুষটা কতদিন পরে ঘরে আসবে, ঘরে ভাত খাবে। দীর্ঘ 6 বছরে জেলখানায় 1 বছর শাস্তি রেয়াত হয়েছে। জেলের বছর 9 মাসে হয়। কত কথা জমে আছে, কোনটার পর কোনটা বলবেন সেটা একটা সমস্যা। অশ্রুর বিয়ের দিন কত বড় ঝামেলা হলো। বিয়ে ভেঙে যায় অবস্থা। তারপর হঠাৎ করে সব সমস্যার কি আশ্চর্য সমাধান। অশ্রুর স্বামীকে শুরুতে তা পছন্দ হয়নি। বুড়োটা চেহারা, মাথায় চুলের বংশও নেই, কথাবার্তা যেন কেমন কেমন। অর্ধেক কথা বলে তো অর্ধেক বলে না। এখন মনে হচ্ছে এরকম জামাই পাওয়া যে কোনো মেয়ের জন্যই ভাগ্যের কথা। হিসাম সাহেবের গল্পটা গুছিয়ে বলতে হবে। সালমা মেয়েটাকে বিয়ে করেছে ধুমধাম করে। বিয়ের কার্ড দিতে এসেছিল। কি সুন্দর কথা। ভাবি, মেয়েটাকে উদ্ধারের জন্য এই কাজটা করলাম। গায়ে কলঙ্ক পড়ে গেছে। কে এই মেয়েকে বিয়ে করবে বলুন? মুহিবের ফ্ল্যাট কেনার ঘটনাটা সুন্দর করে বলতে হবে। ঘটনা বলতে গিয়ে আকপিছ হয় কিনা সেই ভয়ও আছে। আকপিছ হলে ঘটনার মজাই শেষ হয়ে যাবে। একদিন মুহিব তাকে নিয়ে গেল ফ্ল্যাট দেখাতে। সে 4 তলার একটা ফ্ল্যাট কিনেছে, এখনো লিফট বসেনি। তিনি বললেন, বাবারে, আমি তো সিঁড়ি বাইতে পারবো না। মুহিব বলল, কোনো চিন্তা নাই মা, আমি কোলে করে তুলব। পাগল নাকি? তুই কোলে করে তুলবে কিভাবে? দেখো না কিভাবে তুলি। সত্যি সত্যি সে তাকে মাকে কোলে 4 তলা তুলে বলল, সবচেয়ে সুন্দর ঘর কোনটা মা, খুঁজে বের করো। তিনি খুঁজে বের করলেন বারান্দাওয়ালা বিরাট ঘর, দক্ষিণ দিকে জানালা, সারাক্ষণ হাওয়া আসছে। মুহিব বলল, মা, এই ঘরটা তোমার আর বাবার। এই ঘরের পাশের ঘরটাও তোমার। বাবার সঙ্গে যখন রাগারাগি হবে তখন এই ঘরে দরজা বন্ধ করে ঘুমাবে। মুহিব তার বাবার ঘরটা আগের মতো করে সাজিয়েছে। পুরনো চটি জুতা, পুরনো কাপড়, দেয়ালে ফ্রেমে বাঁধানো মুহিবের ছেঁড়া বিয়ের সার্টিফিকেট। টিভি নষ্ট হয়েছে বলে নতুন টিভি কেনা হয়েছে। একটা বেতের ইজি চেয়ার কেনা হয়েছে। ঘরে এসি লাগানো হয়েছে। মানুষটা যেন এসির বাতাসে আরাম করে ঘুমাতে পারে। রাজিয়া বেগম দুপুরে খাবারের আয়োজন করেছেন। কাজের ছেলেটি বাজার নিয়ে এসেছে, ঘরে রান্নার মেয়ে আছে। রাজিয়া ঠিক করেছেন আজ নিজেই রাঁধবেন। সবই মুহিবের বাবার পছন্দের খাবার। করলা ভাজি, সঙ্গে কুচি কুচি আলু দিতে হবে। অল্প ভাজা হবে যেন করলা সবুজ থাকে। সাজনা, সর্ষে বাটা দিয়ে সঙ্গে কাঁচামরিচ। কই মাছের ঝোল,
টমেটো দিয়ে, কাঁচা টমেটো পেলে ভালো হয়। মাসকলাইয়ের ডাল, সঙ্গে টাকি মাছ দিতে হবে। রাতে করবেন হাঁসের মাংস, চালের আটার রুটি। মহিমকে ঘিরে প্রচণ্ড ভিড় বেড়েছে, ধাক্কাধাক্কি শুরু হয়েছে। লীলা ডানে সরতে সরতে ঝুপ করে নোংরা নর্দমায় পড়ে গেল। পুরনো দিনের কথা মনে করে খিলখিল করে হেসে ফেলল। প্রকৃতি বড়ই অদ্ভুত, প্রকৃতি পুনরাবৃত্তি পছন্দ করে। আলাউদ্দিন জেলগেট থেকে বের হয়েছেন। মুহিব ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরেছে। আলাউদ্দিন বললেন, নর্দমায় পড়ে আছে মেয়েটাকে? বাবা, ও তোমার বৌমা, ওর নাম লীলা। আলাউদ্দিন ছেলেকে কঠিন ধমক দিলেন। বৌমা নর্দমায় পড়ে আছে, তুই তাকে তুলবি না? গাধা, অর্ধমানব। লীলার হাতে ফুলের মালা, সে চেষ্টা করছে মালায় যেন নোংরা না লাগে। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দিঘির জলে কার ছায়া গো। আজ ছিল এর শেষ পর্ব। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুনদেরকে জানিয়ে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প আছে, আপনারা স্ক্রল করে সেগুলো শুনতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।